আমরা এই বিষয়ে আলোচনায় আসবো যে তাহলে এগুলো কি বাংলাদেশ হয়ে যাবার একটা ইঙ্গিত? কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে বারবার আমরা এই অভিযোগগুলো শুনেছি যে এ রাজ্য কি তাহলে বাংলাদেশ হয়ে যাচ্ছে, এ রাজ্যকে বাংলাদেশ হতে দেবেন না। আমরা শুভেন্দু অধিকারীর বারবার এই ধরনের বক্তব্য শুনেছি। একটা ছোট্ট হিসেব এবার আপনাদেরকে দেখাবো, যে কথাটা বলছিলাম যে গত কয়েক দশকে যদি আমরা দেখি তাহলে বাংলাদেশে কিন্তু উত্তরোত্তর হিন্দুদের সংখ্যা কমেছে, এ রাজ্যে ঠিক উল্টোটা। আমি গ্রাফিক্সের মাধ্যমে একটু পুরো বিষয়টা একটু দেখানোর চেষ্টা করি, একটু বোঝানোর চেষ্টা করি। এই যে দেখুন, বাংলাদেশে সেখানে 1951 সালে কি ছিল, তারপরে কি হয়েছে। মুসলিম হচ্ছে গ্রিন, গ্রিনের মাধ্যমে মুসলিমটা এখানে দেখা যাচ্ছে, আর ইয়েলো কালার হচ্ছে হিন্দু। আমরা যদি একটু বাংলাদেশটা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে 1951 সালে মুসলিম জনসংখ্যা ছিল 76.9% আর হিন্দু ছিল হচ্ছে 22%। ঠিক 2025 সালে দাঁড়িয়ে দেখুন, মুসলিম জনসংখ্যা বেড়েছে 91% আর হিন্দুদের জনসংখ্যা কমেছে 7.95%। এবার ঠিক উল্টো ছবি, 1951 সালে এ রাজ্যে মুসলিম জনসংখ্যা ছিল 19.85 আর 79% ছিল হিন্দু। কিন্তু 2025 সালে দেখা যাচ্ছে মুসলিম জনসংখ্যা 30%, হিন্দু হচ্ছে 67%। মোটামুটি এই হিসেবেই দেখা যাচ্ছে, একটু প্লাস মাইনাস হয়তো 2-1 পয়েন্ট এদিক ওদিক হতে পারে, কিন্তু মোটামুটি একটা হিসেব এটাই বলছে এ রাজ্যের বুকে দাঁড়িয়ে। কোথাও গিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। এই যে একটা হিসেব আমরা দেখালাম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, কোথাও গিয়ে কি এটাই এই পশ্চিমবঙ্গের বাংলাদেশ হয়ে যাবার একটা ইঙ্গিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, দেখুন, একটা তো পরিষ্কার যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এসেছে এবং সেখানকার আর্থিক অবস্থা যা ছিল, পাশের একটা দেশ মোটামুটি বাংলাদেশের তুলনায় অনেকটাই আর্থিক দিক থেকে সাবলীল, তাই অনেক গরিব মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এদেশে ঢুকে পড়েছে, এবং সন্দেহ নেই যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের সংখ্যা বাড়লো, হিন্দু সম্প্রদায় করলো, মুসলমান সম্প্রদায় দেশে ক্রমান্বয়ে বেড়েই চলছে। এটা তো এসেছে স্বাভাবিকভাবেই, সে দেশ বাংলাদেশ থেকে মাইগ্রেশন হওয়ার ফলে। এবং বর্ডার জেলাগুলোতে যদি হিসেব দেখেন, বর্ডার জেলাগুলো যে গ্রোথটা, পপুলেশন গ্রোথ অন্য জেলা থেকে অনেক বেশি। স্বাভাবিকভাবেই বোঝা যায় বর্ডারে প্রচুর বাংলাদেশের মানুষ ঢুকেছে এবং সেখানকার ডেমোগ্রাফিটা পাল্টে দিচ্ছে। এবং মুসলমানদের মধ্যে একটা অংশ আছে যারা মনে করে যে সংখ্যায় বাড়লেই তাদের কিন্তু মানে আধিপত্যটাকে বিস্তার করতে হবে, অর্থাৎ মুসলমান আইন কানুন সেগুলো কি বজায় রাখতে হবে, এরকম একটা ভাবনা তাদের মধ্যে রয়ে গেছে। এবং এর ফলেই যেটা ঘটছে, যেখানেই দেখা যাচ্ছে তাদের সংখ্যাধিক্য ঘটছে, তারা সেভাবেই দাপট দেখাবার চেষ্টা করছে। আপনি হরগোবিন্দ দাস বা যেটা ঘটে গেল, তাদের দুজন হিন্দু ছেলে, যারা মানে হিন্দু ধর্ম নিয়ে তাদের গর্ব কোনোদিনই ছিল না। তাদের গর্ব ছিল যে তারা মানে সাধারণ মানুষ, গরিব মানুষের কথা বলে, বামপন্থী ধরনায় চেতনায় উদ্বুদ্ধ ছিল। কিন্তু তাদেরকে মেরে ফেলা হলো। তাদেরকে মেরে ফেললে যারা মারলো তারা বুঝিয়ে দিল যে হিন্দু মানেই শত্রু, অর্থাৎ অন্য ধর্মের মানুষ হচ্ছে শত্রু। এইটা একটা ধারণা কিন্তু তৈরি হয়ে গেল। এটা কিন্তু ছড়িয়ে পড়েছে খুব দ্রুত ছড়িয়ে পড়েছে একটা ধর্মীয় মৌলবাদ, যেটা কোনো মতেই মানে গ্রহণযোগ্য নয়। সেই মতবাদ কিন্তু ছড়িয়ে পড়ছে। তার ফলে একটা চিন্তা, এর ফলে যেটা ঘটছে, মুসলমানদের মধ্যে যারা সেকুলার চিন্তাধারায় বিশ্বাসী, তারা কিন্তু এই ধরনের ধর্ম থেকে, এই ধরনের চিন্তা থেকে সরে আসছে। আবার হিন্দুদের মধ্যে এককাট্টা হওয়ার কিন্তু প্রবণতা দেখা দিচ্ছে। তারা অনেকেই মনে করছে একসময় বাংলাদেশি যারা আমরা ছিলাম, পাকিস্তানি, পূর্ব পাকিস্তান আবার চলে আসতে হয়েছে, এবার এখানেও যদি একই অবস্থায় যাবোটা কোথায়, এই একটা কিন্তু দুশ্চিন্তা ক্রমশ হেসে হাজির হচ্ছে। এবং এছাড়াও যে সবচেয়ে বড় দিক, বাংলাদেশে যে সমস্ত বর্ডার এলাকাগুলো আছে, গত নির্বাচনে দেখা গেছে যে জামাত কিন্তু পুরো বর্ডার এলাকাটা দখল করে নিয়েছে। যে জামাতের পুরো দৃষ্টি রয়ে গেছে যে কি করে ভারতবর্ষের সঙ্গে যে সমস্ত বর্ডার এলাকায় আছে সেখানে কনসেন্ট্রেশন করা। এবং যেহেতু বর্ডার এলাকা অনেকটাই আর্থিক দিক থেকে পিছিয়ে আছে, সরকারি সেবা পৌঁছয় না, সেই সব জায়গাগুলোতে এক্সপ্লয়েট করা, রাজনৈতিক দিক থেকে এক্সপ্লয়েট করা খুব সহজ। জামাত এটা করেছে এবং সেখানে নানান ভাবে মানুষের মগজ ধোলাই করেছে এবং নানান হিংসার মডেলও সেখানে নিয়ে আসছে। মানে আপনি বলছেন বাংলাদেশের মডেলটা এ রাজ্যে কিছুটা
ইনক্লুড হয়ে গেছে। এবং সেই কারণে এই যে আমরা যে ছবিটা স্যার খানিকক্ষণ আগে দেখাচ্ছিলাম, মুর্শিদাবাদের যে ছবিটা, এই যে আপনিও বললেন হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের ওপর যে আক্রমণটা হয়েছিল, কিংবা গত সপ্তাহে এই যে মোথাবাড়ির যে ঘটনা, যেটা দিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করলাম, কোথাও গিয়ে কি আপনি বলছেন প্যাটার্নটা সেম, এবং এটাই কি বেপরোয়া নিয়ন্ত্রণ না থাকার একটা বহিঃপ্রকাশ? হ্যাঁ দেখুন যে হরগোবিন্দ দাস বা তার ছেলে, তাদের তো মারার তো কোনো কারণ ছিল না। তাদের যখন মারা হয়েছে বোঝা যাচ্ছে তাদের একটাই পরিচয় অন্যদের কাছে গুরুত্বপূর্ণ, তারা হিন্দু। এই পরিচয় তাদের যখন মারা হলো, আবার দেখা যাচ্ছে যে মোথাবাড়িতে যে সমস্ত জজেস বা জুডিশিয়াল অফিসাররা এসেছে, তারা তো সংবিধান অনুযায়ী কাজ করছেন না, ডকুমেন্টস দেখবেন এবং কোন ডকুমেন্ট ঠিক আছে কিনা সেই অনুযায়ী কাজ করবেন। তাদের কোনো রাজনৈতিক চিন্তাধারায় থাকলেও সেটা ওইখানে দেখাবার জায়গা নেই, কেননা বিচারকরা অন্ধ, এইটুকু আমরা জানি। ভারতবর্ষের বিচার ব্যবস্থার প্রতি বিচার ব্যবস্থা শক্ত আছে বলেই এখন আমাদের গণতন্ত্র টিকে আছে। সুতরাং সুপ্রিম কোর্টের নির্দেশেই তারা কাজ করছে। এখন আমি জানি না তারা কোন ধর্মের মানুষ, সেটা কখনোই আমার কাছে ইম্পর্টেন্ট নয়। বা কিন্তু স্যার একটা জিনিস একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, যে এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটাকে কোট আনকোট রাজনীতির ভাষায় ভোট ব্যাংক বলে বলা হয়ে থাকে, এইটা তো আগেও ছিল। যখন আমরা 34 বছর বামেদের শাসন দেখেছি, তখন এই ভোটটা বামেদের কাছে ছিল। তারপর যখন সরকার বদল হয় তখন তৃণমূলের কাছে ছিল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই দৌরাত্ম্য এতটা পরিমাণে তো তখন ছিল না, তাহলে এখন কেন? আমি একটু এই তফাৎটা জানতে চাইছি, যে এর পেছনে কারণটা কি? শুধুই কি ধর্মীয় উস্কানি, ধর্মীয় গোঁড়ামি, নাকি এর পেছনে আরো কিছু রয়েছে? হ্যাঁ দেখুন যে এই যে সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন, তাদেরকে শিক্ষায় যদি সুশিক্ষিত করা যায়, তাহলে তাদের কিন্তু সচেতনতা তৈরি হয় কোথায় কি ঘটছে না ঘটছে। তো আপনি যদি মৌলবাদে তাদেরকে দীক্ষিত করে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেন, তাহলে বিপদ এসে যায়। আমি বলি, বামেদের কথা যখন বললেন, বামেদের সর্বোচ্চ সংখ্যালঘু এমএলএ সংসদ বিধায়ক ছিল প্রায় 23, কোনোদিন 23-24-এর বেশি যায়। এখন সেটা ডাবল এর বেশি হয়ে গেছে, বুঝতে পারছেন? তার মানে বোঝা যাচ্ছে যে সরকার, এখনকার যারা শাসন চালাচ্ছে, তারা মনে করছে যে হ্যাঁ, এদেরকে ভোট পেতে গেলে এদেরকে সংসদ বানাতে, বিধায়ক বানাতে হবে, এবং জয়ী আপনি বানাচ্ছেন, এদের ক্ষমতা যত দিতে থাকছেন এবং সেই অনুযায়ী এদের সচেতনতা তৈরি হচ্ছে না, তখন ফলে অনেকেই মনে করছেন আমাদের এতজন লোক আছে, এবারে আমরা এবারে ক্ষমতাটাকে দখল করি। এই একটা ধারণা, ভাবনা, এটা কিন্তু তৈরি হচ্ছে। এখন নিয়ন্ত্রণের যে জায়গাটা, যে তাদেরকে বোঝানো যে ধর্ম কোনো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নয়, মানুষের কাছে সবচেয়ে বেঁচে থাকাই খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেইটা কিন্তু সরকার বোঝাতে পারেনি। এবং যখনই দেখা যাচ্ছে ধর্মকেই ব্যবহার করা হচ্ছে, আমরা মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট আমাকে খুব কষ্ট দিয়েছে, সেখানে বলেছেন উনি 1.5 সেকেন্ডে বুঝিয়ে দিতে পারে যে কি হতে পারে।